কে ওখানে? কে? আরে কে ওখানে? আমাকে না জিজ্ঞাসা করে কে মাল সরাচ্ছিস? আরে কে? পটা তো বেরে। কিছু গল্প ফাইলের ভেতর শেষ হয়ে যায় না, কিছু দাগ সময়ের সাথে মেলায় না, সেগুলো দেওয়ালের স্যাঁতস্যাঁতে দাগের মতো দিনের পর দিন আরো স্পষ্ট হতে থাকে। নাগবাড়ির গল্পটা ঠিক তেমনই। বাইরে থেকে দেখলে একটা দুর্ঘটনা, খবরের কাগজের তৃতীয় পাতায় চাপা পড়া একটা খবর, কিন্তু ওই বাড়ির দেওয়ালের প্রতিটি ইট জানে সেদিন রাত্রে সিঁড়ির ওপর থেকে শুধু একজন অহংকারী বৃদ্ধ গড়িয়ে পড়েনি, গড়িয়ে পড়েছিল একটা গোটা পরিবারের সম্মান, সম্পর্ক আর বিশ্বাস। চলুন ফেরা যাক সেই দিনে যেখান থেকে সবকিছু শুরু। বাবার আবার কি হলো? আর কতক্ষণ ওয়েট করাবে? কাল সকালে আমার সাংহাইয়ের ফ্লাইট। আমাদের কি সময়ের কোনো দাম নেই নাকি? বাবা যখন ডেকেছেন তার মানে কারণটা আমাদের সবার সব কাজের চেয়ে অনেক বড়। তাই তো, পাখিরা সব নিড়ে ফিরে এসেছে, দেখে ভালোই লাগছে। তবে চোখে চোখে যে ছুরি চালাচালি হচ্ছে সেটা কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তো কি মনে হয় তোমাদের কেন ডেকেছি? এই যে রাজেশ, শুনলাম তোমার হাসপাতালের ফান্ডিংটা নাকি আটকে রয়েছে, সরকার থেকে লোন পাস হচ্ছে না। আর তুমি মার্কেটে তো তোমার অনেক টাকা দেনা হয়েছে, তোমার পার্টনাররা তোমাকে চিট করেছে শুনলাম। বাবা, তোমার ব্যবসায়িক বুদ্ধিটা কি দিন দিন কমেই আসছে? এই যে শ্রীমান, তুমি তো স্ট্রাগলই করে যাচ্ছ, শুধু স্বপ্ন দেখছো স্টার হওয়া। এদিকে আমার টাকায় কেনা ফ্ল্যাটে থাকছো, আমার টাকায় কেনা গাড়ি চড়ছো। দেখো, তোমার স্ট্রাগলটা ঠিক যে কোথায় এটা তো আমি বুঝি না। এই যে আমার একমাত্র মেয়ে মিতা, শুনলাম তুমি নাকি দাঁড়িয়েছো, ভালো নাকি? এটা তোমার একটা খেয়াল, ইন্ডিপেন্ডেন্সের মুখোশ পড়ে আছো যাতে আমার থেকে আরো বেশি কিছু আদায় করতে পারো বলে, তাই তো? বাবা, তুমি আমাকে এই কথা বলতে পারলে? আরে আরে বসো বসো, যাচ্ছ কোথায়? আমার এখনো কথাই তো শেষ হলো না, বসো। শোনো, কাল আমার জন্মদিন, কালকে আমি আমার নতুন উইলে সই করব।
দেখো, কে কি পাবে আর কে কি হারাবে সেটা নির্ভর করছে আমার ইচ্ছার উপর। কালকে সূর্যটা কার জন্য উঠবে আর কার জন্য ডুববে সেটা কালই জানতে পারবে। আমি চললাম, আমার কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি টাকার দরকার, তো এখন তো কিছু করতেও পারবো না। আরে বাবা একটা নতুন খেলা শুরু করেছে। হ্যাঁ, ওই উইলের খেলা। দেখা যাক এখন কি হয়। তবে আরে তুমি কোনো চিন্তা করো না, আরে আমি সব সামলে নেব, কোনো চিন্তা করো না, আমি আছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমাকে কিছুই দেবে না। ওই বুড়ো আমাকে কোনো দিন ভালোবাসেনি, সবসময় শুধু অপমান। কিন্তু আমিও দেখিয়ে দেব, আমিও নাগবাড়ির ছেলে, আমার ভাগ আমি আদায় করেই ছাড়ব। আমি বিজন নাগ, আমার সমস্ত সম্পত্তির 50% আমার কন্যা মিতা নাগ আর 50% আমার বিশ্বস্ত কর্মচারী পটাকে প্রদান করিলাম। তোরা কেউই আমার যোগ্য নস। সমস্ত কিছু আমি নিজের হাতে তৈরি করেছি, আর দরকার হলে আমি সমস্ত কিছু নিজের হাতে শেষ করে দিয়ে যাব। কিসের আওয়াজ? কে কে ওখানে? কে? আরে কে ওখানে? আমাকে না জিজ্ঞাসা করে কে মাল সরাচ্ছিস? আরে কে? পটা তো বেরে। বাবা, বাবা, দাদা, দীনেশ, রোহান, তোরা তাড়াতাড়ি আয়। বাবা, he's gone. বাবা আর নেই, মনে হচ্ছে ম্যাসিভ হেড ইনজুরি। এটা কি করে হলো? উইলটার কি হবে এখন?
আহ, গাড়িটা আসছে না কেন এখনো? আরে আমার আজকে একটা অডিশন আছে, যেতে না পারলে এদিকও যাবে ওদিকও যাবে। ওই সব ভাই গাড়ি বোধহয় এসে গেছে। এই দাদা, তোর হলো? হ্যাঁ, এই তো হয়ে গেছে। এ কি কে থানায় ফোন আপনারা? করেছিলেন? আমি অফিসার। সে কি, তুমি আবার পুলিশে ফোন করতে গেলে কেন? কারণ আমার মনে হয়েছে বাবা নিজে নিজে পড়ে যাননি বর্দা, বাবাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। কি? কে মারা গেছেন? অফিসার, আমি একজন ডাক্তার। এটা একটা সাধারণ দুর্ঘটনা। কি রকম? বাবা কাল রাতে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গেছেন, আর তাতেই। বাবা কিন্তু খুব সাবধানে চলাফেরা করতেন, তাই ওনার এভাবে পড়ে যাওয়াটা আমার অস্বাভাবিক লেগেছে। রাধিকা, গেট দ্য টিম রেডি। এই বাড়ি এখন আমাদের। এই বাড়ির প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা জিনিস আমরা চেক করব। ওকে স্যার। সঞ্জয়, তুমি ঘরটা চেক করো। পান্ডে, তুমি বাইরেটা চেক করো। সন্দেহজনক কিছু দেখলে আমাকে জানাবে। হ্যাঁ, আমাদের না জানিয়ে কেউ কিন্তু এই শহর ছাড়বেন না। বডিটা পোস্টমর্টমে যাবে। হ্যাঁ, কেন পোস্টমর্টম কেন? কারণ আপনাদের বাড়িরই একজন এটাকে অস্বাভাবিক মৃত্যু বলে সন্দেহ করেছেন। ও আমাদের বাড়ির লোক না, আশ্রিতা। এ বাড়ির মান সম্মানে ওর কিচ্ছু যায় আসে না। সেই জন্যই আপনাদের ডেকে এনেছে। একটা সাধারণ দুর্ঘটনাকে বেকার একটা। সেটা আমরা বুঝবো, দুর্ঘটনা নাকি কেউ ঠেলে মেরে ফেলেছেন সেটা আমাদের দেখতে দিন। কি বলছেন অফিসার? বাবাকে? আমরা এখন কিছু বলছি না, আগে ইনভেস্টিগেশন শেষ হোক, তারপর যা বলার বলবো। আপনারা সব বসুন, বসুন। স্যার, এখানে আসুন। পেরেকটা নতুন, আর দেওয়ালে তো কোনো ধুলোও নেই, গুঁড়োগুলো তাজা। তার মানে ঘন্টাখানেক আগে এটা এখানে লাগানো হয়েছিল। ছোট্ট একটা পেরেক, একটা ছোট্ট পেরেক একটা গোটা সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিতে পারে। রাধিকা, দেখো আর কিছু খুঁজে পাও কিনা। হ্যাঁ স্যার, সিঁড়ির উপরের ধাপে দেখুন, রক্তের দাগ শুকনো হয়ে কালচেটে হয়ে গেছে। কিন্তু স্যার, এটা এখানে কেন? যিনি পড়েছেন তার তো রক্তের দাগ নিচে থাকার কথা। কারণ গল্পটা যেভাবে লেখা হয়েছিল সেইভাবে ঘটেনি। একটা পেরেক আর কালচে হয়ে যাওয়া রক্তের দাগ। রাধিকা, আমার মনে হয় কেউ খুব তাড়াহুড়ো ছিল, অথবা কেউ চেয়েছিল যে এই প্রমাণগুলো আমরা খুঁজে পাই। দুটোই কিন্তু সমান বিপজ্জনক। প্রত্যেকটা ক্রাইম সিন একটা নাটকের মঞ্চ, আর বাড়ির লোকেরা অভিনেতা। কেউ অভিনয় করছে শোকের, কেউ বিস্ময়ের, কেউ বা ভয়ের। প্রত্যেকেই এক একটা মুখোশ পরে আছে। কিন্তু আমার কাজ হলো সেই দর্শকের যে মেকআপের আড়ালে আসল মুখটা দেখতে পায়।
এই নাটকের চিত্রনাট্য কোথাও না কোথাও লুকানো আছে, হয়তোবা কার্পেটের নিচে, জানালার শার্সিতে, অথবা অথবা সিঁড়ির কোনো ধাপের ওপর। কারণ দেওয়াল কখনো মিথ্যে বলে না, আর রক্ত রক্ত কখনো অভিনয় করতে পারে না। কিছুই তো বোঝা যাচ্ছে না স্যার। বয়স্ক মানুষ সিঁড়ি থেকে পড়ে গেছে, হতেই পারে। তাহলে বাড়ির একজনের মনে সন্দেহ জাগবে কেন? হয়তো বদনাম করার চেষ্টা করছে, অথবা স্যার শুনলেন না, ওই নীলিমা ওই বাড়ির আশ্রিতা। বেশ, তাহলে সিঁড়িতে রক্তের দাগ এলো কোথা থেকে? স্যার প্রাথমিক রিপোর্ট যেটা বলছে তাতে তো মানে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। হতে পারে কোনোভাবে হয়তো উনি পড়ে গেছিলেন। একটা কাজ করো তুমি রাধিকা, তুমি সবার অফিস আর বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ করো, দেখো কিছু জানা যায় কিনা। আর আর সম্ভব হলে এই কয়দিনে সবার কল রেকর্ড চেক করো, কে কোথায় ফোন করেছে, কাকে ফোন করেছে। দেখো রাধিকা, চরিত্রের ভেতর না ঢুকলে অভিনেতাদের পরিচয় পাওয়া যাবে না। ইয়েস স্যার, আমি এক্ষুনি লোক পাঠিয়ে খোঁজ করছি। আর ইনফরমেশনগুলো এলে আমরা ইনভেস্টিগেশন শুরু করব। ইয়েস স্যার। আপনার বাবার সাথে আপনার সম্পর্ক ঠিক কেমন ছিল মিস্টার দীনেশ নাগ? বাবা ছেলের সম্পর্ক যেমন হয়, হ্যাঁ উনি একটু কড়া মেজাজে ছিলেন বটে, কিন্তু আমাকে ভালোবাসতেন। ইনফ্যাক্ট আমার বিজনেসের শুরুটা তো উনিই করে দিয়েছে। আমরা জানতে পেরেছি সম্প্রতি নাকি আপনার বিজনেসে কিছু সমস্যা চলছে, সেই জন্য আপনি আপনার বাবার কাছে আর্থিক সাহায্য চেয়েছিলেন। কে বলেছে আপনাকে এগুলো বুঝো? বাবার কাছে আমার টাকা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমার বিজনেস একদম ঠিকঠাক চলছে, হ্যাঁ, আর আমি নিজের পায়ে দাঁড়াতেও পারি। কিন্তু আপনার পার্টনার মিস্টার বার্মা বললেন যে আপনি নাকি দেউলিয়া হতে বসেছিলেন, আর আপনি নাকি বিজয় বাবুকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিলেন। ভার্মা একটা মিথ্যুক, ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। বাবা আমাকে ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। হ্যাঁ, মাঝে মাঝে বকাবকি করতেন, কিন্তু সেগুলো আমার ভালোর জন্যই বলতেন। আমি বিশ্বাসই করতে পারছি না স্যার, বাবার নেই। শেষবার কখন কথা হয়েছিল আপনার বাবার সঙ্গে? ডিনারের সময়। তারপরে আমি আমার ঘরে স্ক্রিপ্ট করছিলাম। একটা নতুন প্রজেক্টের অফার পেয়েছি তো, তাই তার প্রস্তুতি নিচ্ছিলাম। সারা রাত ঘর থেকে বেরোই নিয়ে এলাম। রাতে কোনো আওয়াজ পাননি? না না না, কোনো আওয়াজ পাইনি ম্যাডাম। আসলে আমি কানে হেডফোন লাগিয়ে ডায়লগগুলো শুনছিলাম তো, তাই হয়তো। আপনি প্রথম ডেথ কনফার্ম করেন। আচ্ছা, একজন ডাক্তার হিসাবে আপনার কি মনে হয় যে এটা স্বাভাবিক ছিল? হ্যাঁ, কারণ বাবার অনেক বয়স হয়েছিল, আর তাছাড়া বাবা বাইফোকাল চশমা ব্যবহার করতেন। এই বয়সে এই ধরনের দুর্ঘটনা হওয়া একদমই স্বাভাবিক। নীলিমাকে? নীলিমা এক গরিব ঘরের মেয়ে, ওর মা এই বাড়িতেই কাজ করত, বাবা ছিল না। আসলে মহামারীর সময় ওর মা মারা যাওয়ার পর ও মামার বাড়িতে থাকতে শুরু করে, তবে সেখানে ওর ওপর অনেক অত্যাচার হচ্ছিল, তার জন্য বাবা ওকে এখানে নিয়ে আসেন। নিজের মেয়ের মতোই দেখতেন। আপনাদের এতে কোনো আপত্তি ছিল না? না না, কোনো আপত্তি ছিল না। আসলে আমরা তো কেউ এখানে থাকতামই না, আর বাবাও কখনো আমাদের কাছে থাকতে যেতেন না। সেক্ষেত্রে ওর মতো একজন বিশ্বাসী মেয়ে পাওয়াতে যে বাবা সব দেখাশোনার দায়িত্ব নিয়েছে, আমরা তো নিশ্চিন্তই ছিলাম। বিশ্বাসী? হ্যাঁ, মানে আমি তো আমার দিক দিয়ে কোনো রকম গন্ডগোল কিছু দেখিনি, আর আজ এতগুলো বছর তো হয়েও গেল, তাই না? বাবার শরীরে আঘাতের চিহ্ন দেখে আমার প্রথম সন্দেহ হয়েছিল। সাধারণত সিঁড়ি দিয়ে পড়লে মাথায় বা স্পাইনে আঘাত লাগে,
সেটা অবশ্য ছিল, বড়দা বলেছে, কিন্তু তারপরও আপনার কাউকে সন্দেহ হয়? দেখুন, এ বাড়িতে প্রত্যেকেরই ওনাকে অপছন্দ করার কারণ ছিল, কিন্তু খুন করার মতো সাহস যে কার আছে সেটা বলা মুশকিল। আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করব। এই বাড়ি কারোর সঙ্গে কি আপনার কোনো রকম সম্পর্ক ছিল বা এখনো আছে? এটা আপনি কি বলছেন অফিসার? এই বাড়ির সকলেই আমার মনিব। আমি এই বাড়িতে শুধুমাত্র একজন আশ্রিতা। মনিব? মনিব, দেখুন, ভালোবাসা বা ঘৃণা এই দুটো সম্পর্ক তৈরি হতে মনিব বা আশ্রিতা কোনো বাধা নয়, তাই না? আপনার বাবার সব থেকে কাছের মানুষ তো আপনিই ছিলেন। নতুন হুইল যেটা আমরা হাতে পেয়েছি তাতে তো আপনার বাবা আপনার নামে সমস্ত কিছু প্রায় লিখেই দিয়ে গেছে। কাছের শব্দটা আপেক্ষিক। বাবা কাউকেই কাছে আসতে দিতেন না। উনি শুধু আমাদের দাবার ঘুঁটির মতো চালনা করতেন। আর হুইল, ওটা তো সবচেয়ে বড় অস্ত্র আমাদের চালনা করার। আপনার হাতের এই কাটা দাগটা কিসের মিতা দেবী? ও কিছু না। বেশ টাটকা লাগছে তো। আসলে সকালে ফুলদানির ভাঙা কাজ সরাতে গিয়ে হাত কেটে গেছে। ও তাই? কিন্তু দেখে তো মনে হচ্ছে এটা সুতো বা মাঞ্জা জাতীয় কিছু দিয়ে কেটে গেছে। দেখুন, কিছু লুকানোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনার বিপদ বাড়বে বলে রাখলাম। চলো। পরিবার একটা অদ্ভুত শব্দ, তাই না? বাইরে থেকে দেখলে মনে হয় একটা দুর্গ একে অপরকে আগলে রেখেছে, কিন্তু ভেতরটা আসলে একটা কুরুক্ষেত্র, যে খেলায় প্রত্যেকেই যোদ্ধা আবার প্রত্যেকেই শিকারী। নাগবাড়ির গল্পটাও তাই, কিন্তু এই খেলায় শিকারী কে, নাকি সে নিজেই অন্য কারো শিকার? উত্তরটা লুকিয়ে রয়েছে ওই বাড়ির ভেতরেই, দেওয়ালের আড়ালে, হয়তোবা কারোর মিথ্যে চোখের জলের পেছনে। তাহলে আপনি বলছেন উনি মুডের উপর উইল বদলাতেন, মানে প্রতিবার কোনো না কোনো সন্তানের উপর রেগে গিয়ে এই সিদ্ধান্ত নিতেন, তাই তো? একদম। বিজনবাবু ছিলেন খামখেয়ালিপনার চূড়ান্ত। একবার দীনেশবাবু তার কোনো একটি ব্যবসায়িক সিদ্ধান্ত অমান্য করায় তিনি সব সম্পত্তি একটি অনাথ আশ্রমকে লিখে দিয়েছেন। তারপর 2 মাস পরেই আবার বদলে দিয়েছিল। ওনার শেষ কার্যকরী উইল অনুযায়ী সমস্ত সম্পত্তি পাওয়ার কথা ছিল মিতা এবং পটার, কিন্তু উনি তো সেটা আবার বদলাতে যাচ্ছিলেন। কেন? উনি কি মিতার উপর রেগেছিলেন? না না, রাগ নয় স্যার, ডিসঅ্যাপয়েন্টমেন্ট। মিতা তার প্রতিদ্বন্দ্বী কোম্পানির কোনো একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিল, সেটাকে বিজনবাবু বিশ্বাসঘাতকতা হিসেবে নিয়েছিলেন, তাই হয়তো। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। আপনার সাহায্য কিন্তু আমাদের প্রয়োজন। নিশ্চয় প্লিজ। মোটিভটা পরিষ্কার, কিন্তু খুব পরিষ্কার কি? স্যার, আসবো? স্যার, মেজর ব্রেক থ্রু। সিঁড়িতে পাওয়া রক্তের নমুনা বিজন নাগের নয়, ওনার রক্তের গ্রুপ হচ্ছে ও নেগেটিভ, আর সিঁড়িতে যেটা পেয়েছি সেটা হচ্ছে এ নেগেটিভ। আর বাড়ির সদস্যদের ব্লাড গ্রুপ? হ্যাঁ স্যার, চেক করেছি। রাজেশ, দীনেশ, পটা, নীলিমা দেবী, রোহান, কারোর সাথে কিন্তু রক্তের গ্রুপটা ম্যাচ খাচ্ছে না, একজন ছাড়া।
সেটা হলো মিতা নাগ। রাধিকা, তার মানে অপরাধী আর ভিকটিম দুজনেই ঘটনাস্থলে উপস্থিত ছিল। এবার খেলাটা সরাসরি হবে। ইয়েস স্যার। মিতা নাগ আপনাদের কোম্পানিতে কাজ করে? হ্যাঁ ম্যাডাম, উনি মার্কেটিং ম্যানেজার হিসেবে আছে। আচ্ছা, আপনাদের কোম্পানি অ্যাকচুয়ালি কিসের ব্যবসা? আমাদের কোম্পানি এক বিশেষ ধরনের ইন্ডাস্ট্রিয়াল নাইলন থ্রেডস ইম্পোর্ট করে। ইটস থিনার, থিঙ্ক হিউম্যান হেয়ার, বাট স্ট্রং এনাফ টু হোল্ড 15 কেজি। ইন্টারেস্টিং। হ্যাঁ ম্যাডাম, আমরা এটাকে ব্ল্যাক উইডো বলি, কারণ এটা প্রায় অদৃশ্য কিন্তু মাকড়সার জালের মতনই মারাত্মক। দেখুন তো, এটা আপনাদের কিনা? এটা আপনি কোথায় পেলেন? মিতার কাছ থেকে পেয়েছিলাম। ও তাই বলুন। মিতার কাছে কি করে এলো? বজ্র আটনি ফসকা গেল? না না ম্যাডাম, ঠিক তেমনটা নয়। মিতা ম্যাডাম স্যাম্পল হিসাবে কয়েকটা রোল মাঝে মাঝে বাড়ি নিয়ে যেতেন। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। এই দিদি, তুইও কিছু বলবি না? আমি কি বলবো? বাবার জিনিস তিনি যা ভালো ভাববেন তাই করবেন। তোদের কারোর কিছু বলার নেই? দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবি যে বাবা সব কিছু থেকে আমাকে বঞ্চিত করছে? তুই এতটা শিওর হচ্ছিস কিভাবে যে বাবা তোকে কিছু দেবে না? আরে আমি তো এই এটা কি রে? নাইলনের সুতো। বাহ, এই এটা দিয়ে তো বেশ ভালো ঘুরি ওড়ানো যাবে। কি বলিস? হ্যাঁ শোন না, আমি এটা নেই। হ্যাঁ আমি নেই। হ্যাঁ না না, ওটা একটা স্যাম্পল রে, একটা কোম্পানিতে দেখাতে হবে। বাবা, বাবা তো আমাকে মনে হয় কিছুই দেবে না, আর তুই দিদি হয়ে একটা সুতোর রিলও দিতে পারছিস না আমাকে? পাগল ছেলে। আমি নিলাম। তবে কি? না না, তা কি করে হয়? সিঁড়িতে আপনার রক্ত, আপনার কোম্পানির তৈরি করা বিশেষ ব্ল্যাক উইডো থ্রেড, আর সব থেকে বড় কথা মোটিভ। আগের উইল অনুযায়ী আপনি আর পটা সবকিছু পেতেন, কিন্তু নতুন উইল হলে আপনি সব হারাতেন। গল্পটা খুব সহজ, তাই না মিস নাগ? আপনি সিঁড়ির দুদিকে পেরেক পুঁতেছিলেন, তারপর নাইলন সুতো দিয়ে সেটা আড়াআড়ি বাঁধেন। রাত্রিবেলা কারোর পক্ষে সম্ভব না ওটা বোঝার, যার কারণে আপনার বাবা নামতে গিয়ে পা আটকে পড়ে যায়। তাড়াহুড়ো করে সেই সুতোটা লাগাতে গিয়ে বা ছিঁড়তে গিয়ে আপনার কিন্তু হাতটা কেটে যায়, আর আপনার রক্ত সেখানেই পড়ে। অ্যাম আই রাইট মিতা নাগ? আমি কাউকে খুন করিনি। আপনারা যা ভাবছেন তা সত্য নয়। আচ্ছা পটা, তুমি তো এবারই সবচেয়ে পুরনো লোক, বিজনবাবুর বিশ্বস্ত। সত্যি কথা বলো তো, ভয় পেও না, আর না হলে কিন্তু আমরা তোমাকে খুনের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করতে বাধ্য হব। স্যার স্যার সত্যি বলছি, আমি কিছু করিনি স্যার। বাবু ছিলেন আমার ভগবানের মতো। কিন্তু 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 কি? কিন্তু কাল রাতে আমি যখন জল খেতে উঠেছিলাম, তখন ছোট দাদা বাবু মানে
রোহন দাদাবাবুকে দেখেছিলাম যে মিতা দিদির ঘর থেকে বেরোতে, আর আর ওনার হাতে না একটা সুতোর রিল ছিল। আর কিছু না, আর তো কিছু মনে পড়ছে না। আচ্ছা, নীলিমা আর রোহনের মধ্যে কি কোনো রকম সম্পর্ক ছিল বা আছে? না না সাহেব, ছোট সাহেব তো দিদিমণিকে দিদির মতো দেখতো, আর দিদিমণিও ছোট সাহেবকে খুব স্নেহ করতেন, ভাইয়ের মতো। আপনারা এটা করতে পারেন না, এটা আমার ব্যক্তিগত জায়গা। আপনাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে? খুনের তদন্তে সন্দেহের বসে তল্লাশি চালানো যায় মিস্টার নাগ। অভিনয়টা ক্যামেরার সামনে করবেন, আমাদের সামনে নয়। স্যার এই দেখুন, মোনা খুনিকে আমরা পেয়ে গেছি। স্যার এটা আমার নয়, আমাকে ফাঁসানো হচ্ছে স্যার, আমাকে ফাঁসানো হচ্ছে স্যার, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি জানি না এটা কোথা থেকে এলো স্যার। সত্যি কথা বল, নাহলে কিন্তু তোর হাড় গোড় কেউ গুনে শেষ করতে পারবে না। বল। সত্যি কথা বল। কে কে? আরে কে ওখানে? আমাকে না জিজ্ঞাসা করে কে মাল সরাচ্ছিস? আরে কে? পটা তো বেরে। তোর সব খেলা শেষ। পান্ডে, সঞ্জয়, একে থানায় নিয়ে যাও। দিদি দিদি তুই কিছু বল, তুই তো জানিস আমি কিছু করিনি। দিদি দিদি তুই কিছু বল দিদি। আপনারা থামুন, ওকে ছেড়ে দিন, ভাই নির্দোষ। মানে রোহন কিচ্ছু করেনি, কাজটা করেছি আমি। আমি সিঁড়িতে সুতো বেঁধেছিলাম, আমি আমার বাবাকে খুন করেছি। আচ্ছা, তোমার কি মনে হয় বাবা যে কাজটা করলেন ওটা ঠিক করলেন? আমাকে যদি কিছু দেবেনই না, তাহলে আমাকে জন্ম দিয়েছেন কেন? আমি আমার মতো করে বাঁচতে চেয়েছিলাম। হ্যাঁ, সময় লাগছে দাঁড়াতে, কিন্তু আমি একদিন দাঁড়াবই। আচ্ছা, বাবা যদি তোমার উপর রেগেই থাকবেন, তাহলে বাবা এই ফ্ল্যাট গাড়ি তোমাকে কেন দেবেন? তোমায় ভালোবাসেন বলেই তো দিয়েছেন। তুমি দেখো না, এই উইলের ব্যাপারটা যদি একটু পেছানো যায়, কিছুদিন গেলে বাবা আবার আগের মতো হয়ে যাবে। আরে এসব কি বলছো? তা কিভাবে সম্ভব? মানে তুমি আমাকে বলছো বাবাকে বলতে উইলের ব্যাপারটা যেন পিছিয়ে দেয়? তোমার মাথা ঠিক আছে? আর আমি কি ভুলে গেছি উনি আমার আশ্রয়দাতা? আর আমি কিছু না। ওসব কথা এখন থাক রোহন, আমি অতীতের কিছু নিয়ে ভাবতে চাই না। কিন্তু তুমি শুনে রাখো, এটা আমার পক্ষে সম্ভব না। বাহ, আর আমি তো স্ট্রাগল করছি নাকি? এতে আমি অতীত হয়ে গেলাম। এই প্লিজ প্লিজ তুমি কিছু একটা করো না, কিছু একটা ব্যবস্থা করো। দেখো, উনি যদি একটু অসুস্থ হয়ে যান, তাহলেই একমাত্র উইলের ব্যাপারটা পেশ হতে পারে। তাছাড়া আমি আর কোনো সম্ভাবনা দেখছি না। বাহ, কথাটা তো মন্দ বলনি। ঠিক আছে, আজকে রাত্রে বাবার দুধের মধ্যে 2 চামচ ল্যাকটোলোজ সিরাপ মিশিয়ে দেবে তুমি। কি কি সব যাতা বলছো? কেন? এতে ক্ষতি কি আছে? ওদিন পাতলাপটি করবেন, গামছা পরে বসে থাকবেন, তাছাড়া তার কোনো ক্ষতি নেই, তাই না? দেখবে মাঝখান থেকে ওই উইলের ব্যাপারটাও পিছিয়ে যাবে। তুমি পারো,
ওকে, কিন্তু আমার দ্বারা এসব হবে না, সরি। আপনি কি বলছেন মিসনাক? বুঝতে পারছেন তো খুনের দায় স্বীকার করছেন আপনি? হ্যাঁ, আমি করেছি। বাবার নতুন উইলে আমাকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করতে যাচ্ছিলেন। আমিও আমার অধিকার ছাড়তে রাজি ছিলাম না, তাই। বাহ, বেশ চমৎকার গল্প, কিন্তু বড্ড সরল। আপনার মতো একজন বুদ্ধিমতী মহিলা খুন করলেন, তারপরে ঘটনাস্থলে নিজের রক্তের দাগ আর নিজের কোম্পানির তৈরি করা সুতো ফেলে এলেন। বিশ্বাস করা বেশ কঠিন। দেখুন, আপনি যেটা বললেন, আর এক মিনিট স্যার, আমার কিছু কথা হয়তো আপনাদের তদন্তে সাহায্য করতে পারে। একটা কথা জানানো খুব দরকার। বিজনবাবু মারা যাবার আগের দিন সকালেই আমার অফিসে এসেছিল। তিনি তার শেষ এবং চূড়ান্ত উইলটি রেজিস্ট্রি করে গেছেন। তাহলে বাবা তার নতুন উইলটা সাইন করে গেছে? কি আছে তাতে? দেখুন, বিজনবাবুর খুব স্পষ্ট নির্দেশ ছিল তার মৃত্যুর আগে যেন এটা খোলা না হয়, তাই আমি আগে কিছু বলতে পারিনি। রেজিস্ট্রি করে নিয়ে এসেছি। আমি বিজন নাগ আমার সম্পূর্ণ সজ্ঞানে এবং সুস্থ মস্তিষ্কে আমার সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে আমার বিশ্বস্ত কর্মচারী পটা এবং আমার পালিতা কন্যা নীলিমার নাম ঘোষণা করছি। আমার কোনো সন্তান আমার সম্পত্তির কোনো অংশ পাবে না। অসম্ভব, এটা হতেই পারে না, এটা জালিয়াতি, এটা মিথ্যে। আমি 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 নিজের চোখে দেখেছি। মৃত্যুর আগের দিন রাত্রে বাবার সিন্ধুকে উইল আমি দেখেছি। তাই কেন গিয়েছিলেন বাবার ঘরে? কি দেখেছিলেন উইলে, রোহন বাবু? তখন বাবা ঘরে ছিলেন না, আমি দেখেছিলাম। বাবা দাদাকে হসপিটালের শেয়ারগুলো দিয়েছেন, আর আর মেজদাকে ফ্যাক্টরি, এমনকি দিদিকে সমস্ত বন্ড দিয়েছেন। আর আমাকে কানা কড়ি পর্যন্ত দেননি, আমাকে ভিখারি করতে চেয়েছিলেন। আমাকে শুধু সবার সামনে অপমান করতে চেয়েছিলেন বাবা। রাজেশ, দীনেশ, মিতা, সবার নাম আছে,
আমার নাম কোথায়? আমার নাম কোথায়? হ্যাঁ, আমি এর শেষ দেখে ছাড়বো। বিশ্বাস করুন স্যার, আমি বাবাকে মারতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম বাবা কিছুদিনের জন্য আহত হয়ে পড়ুন, যাতে উইলের সইটা কিছুদিন পিছিয়ে যায়। আমি ভেবেছিলাম দিদি সব পাচ্ছে, তাই যদি বাবার কিছু হয় সব সন্দেহ দিদির উপর যাবে। আমি শুধু আমার ভাগটা চেয়েছিলাম স্যার, আমি শুধু একটু সম্মান চেয়েছিলাম। বাবার পড়ে যাওয়ার শব্দ শুনে আমি প্রথম ছুটে আসি। সিঁড়ি থেকে নামতে গিয়ে প্রায় আমি পড়েই যাচ্ছিলাম। তখনই আমার হাতে অদৃশ্য সুতোটা লাগে। আমি বুঝতে পারি কেউ ফাঁদ পেতেছে, আমার ভাইদের মধ্যে কেউ একজন হবে। আমি চাইনি আমার পরিবারের বদনাম হোক, তাই আমি এক টানে সুতোটা ছিঁড়ে ফেলি। আর ঠিক তখনই আমার হাতটা কেটে যায়। আমি রোহানকে বাঁচাতে মিথ্যে কথা বলেছি। খুনের উদ্দেশ্য হয়তো আপনার ছিল না মিস্টার নাগ, তবে আইন আবেগের উপর চলে না। আপনাকে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী অনিচ্ছাকৃত খুনের দায়ে অভিযুক্ত করা হলো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি চলুন। এটা সবাই জানে আইনের হাত লম্বা, তাও অপরাধী অপরাধ করেই ফেলে আর রেখে যায় সূত্র, আর আমরা সেই সূত্র ধরে পৌঁছে যাই অপরাধীর কাছে। এই কেসেও তার কোনো ব্যতিক্রম হয়নি, সেটা বুঝতেই পারছেন। অপরাধীকে আইনের পথেই শাস্তি পেতে হলো, আর আমরা সফলভাবে আরও একবার রক্ষা করতে পারলাম আপনাদের নিরাপত্তা। সমাজে প্রতিষ্ঠিত হলো অপরাধ করে কেউ পার পাবে না। আজ এই পর্যন্ত। সাবধানে থাকুন, কারণ কেউ জানে না কখন ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে অপরাধী।